নমস্কার দর্শক বন্ধুরা, ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা উপস্থিত হয়েছি মণিপাল হসপিটাল মুকুন্দপুরে এবং আমরা আমাদের মধ্যে পেয়েছি সিনিয়র কনসালটেন্ট পালমোনোলজিস্ট ডক্টর অংশুমান মুখার্জিকে। স্যারকে প্রথমে আমাদের ইমেজ বেঙ্গল হেলথ কেয়ারে স্বাগত জানাচ্ছি। নমস্কার। আজকে যে বিষয় নিয়ে আমরা কথা বলতে যাব সেই বিষয়টা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে কাশি। হ্যাঁ, এই কাশি শব্দটা আমাদের প্রত্যেকের কাছেই ভীষণ পরিচিত, কিন্তু এই কাশি বর্তমানে ভীষণ ভোগাচ্ছে। তার কারণ কাশি থামছেই না, কাশি হয়েই যাচ্ছে, দীর্ঘমেয়াদী কাশি, কাশির সাথে গলা খুসখুস, অন্যান্য আরও অনেক অস্বস্তি। কিন্তু আমাদের প্রশ্ন একটাই, সেটা হচ্ছে যে কাশি কি সবসময় ঠান্ডা লাগার কারণেই হতে পারে, না কাশির পেছনে আর অন্য কোনো রোগের উপসর্গ লুকিয়ে থাকতে পারে? সেটা কিন্তু ভাববার বিষয়। তাই কাশিকে অবহেলা না করে কোন কোন বিষয়গুলো বা কোন ধরনের কাশি দেখলে আমাদের সতর্ক হতে হবে, তার পাশাপাশি কোন কোন ধরনের কাশির ক্ষেত্রে বা কোন কোন ধরনের রোগের ক্ষেত্রে কাশির সিমটমসের কি অদল বদল হচ্ছে, সেই বিষয়গুলোও কিন্তু অত্যন্ত জরুরি আমাদের প্রত্যেকের জানা। আর তার জন্যই আজকে আমাদের এই আলোচনা। আমরা শুরু করছি আমাদের আলোচনা। স্যার, শুরুতেই যেটা বললাম যে আমাদের কাশি শব্দটা আমরা প্রত্যেকেই জানি, ভীষণ পরিচিত। একটু আপনার কাছে শুনে নেব যে আমাদের কাশি কেন হয়। দেখুন, কাশি এমন একটা প্রতিবর্ত ক্রিয়া বা রিফ্লেক্স, যেটা সমস্ত স্বাভাবিক যে কোনো মানুষেরই কাশি হওয়া উচিত। কারণ আমাদের শ্বাসনালীতে যদি কোনো কিছু জিনিস প্রবেশ করে, কোনো কিছু, সেটা ধুলোবালি হতে পারে, সেটা একটা খাবারের কণা হতে পারে, কোনো একটা ফরেন বডি হতে পারে, সেক্ষেত্রে শ্বাসনালী একটা রিফ্লেক্স অ্যাকশানে ওটাকে বার করে দিতে চায় এবং তার জন্য কাশি হয়। তো কাশি একটা প্রোটেক্টিভ রিফ্লেক্স। এবার কাশি অসংখ্য কারণে হতে পারে। যে কোনো কাশি সম্পর্কে বলতে গেলে একটা টেক্সট বুক তৈরি হয়ে যাবে শুধু কাশি নিয়ে কথা বলতে গেলে। আমরা যদি শ্বাসনালীকে এরমভাবে ভাগ করি, নাক থেকে শুরু করে একদম লাংসের শেষ অবধি, তাহলে প্রতিটা জায়গা কাশির কারণ হতে পারে। নাকের যদি ধরি, নাকে সর্দি হলে সেই সর্দিও কাশির কারণ হতে পারে। নাকের সর্দি অনেক সময় নাকের সামনে দিয়ে বেরোয়, অনেক সময় আমাদের নাকের পেছনে গলার মধ্যে যে ফুটো আছে সেখান দিয়ে বেরোয়। সেখান দিয়ে যখন বেরোয় তো গলাকে ইরিটেট করতে থাকে, তার জন্য কাশি হতে পারে। আমরা অনেকেই অ্যাসিডিটিতে ভুগি, অ্যাসিডিটির জন্য কাশি হতে পারে। অনেকেই ধরুন, যাদের আপনারা কমনলি শুনে থাকবেন অ্যাজমা, সিওপিডি, এরকম যে নামগুলো, সেগুলো কাশি নিয়ে জেনারেলি প্রেজেন্ট করে। লাংসের যে কোনো রোগ যদি আমি ধরি, সেটা লাংস শ্বাসনালী টাইট হয়ে যাওয়া অর্থাৎ অ্যাজমা, সিওপিডি, বা লাংস শুকিয়ে যাওয়া অর্থাৎ আইএলডি, বা লাং ক্যান্সার, এগুলোর প্রত্যেকটারই প্রধান এবং প্রাথমিক উপসর্গ হচ্ছে কাশি। এছাড়াও যদি ধরুন লাংসের বাইরের চাদরে জল জমে, অর্থাৎ প্লুরাল ইফিউশন যেটাকে আমরা বলি, সেরকম যদি জল জমার ব্যাপার হয়, তাহলেও কাশি হতে পারে। লাংসের বাইরের কিছু কারণ, সেখান থেকেও, যেরকম আমি অ্যাসিডিটির কথা বললাম, অ্যাসিডিটির জন্য কাশি হতে পারে। আমাদের যে স্বরযন্ত্র বা ভোকাল কর্ড, তার প্রবলেম হলে সেখান থেকে কাশি হতে পারে। এছাড়াও আরও বিভিন্ন ধরনের রোগ থাকে, যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিস যখন লাংসকে অ্যাফেক্ট করে, তার জন্য কাশি হতে পারে। তো এরকম অসংখ্য কারণ আছে যার ফলে আমরা কাশির কারণ পেয়ে থাকি বা কাশিকে একটা উপসর্গ হিসেবে পেয়ে থাকি। একদম। স্যার, আমি এই প্রসঙ্গে একটা জিনিস আপনার কাছে জানবো যে হার্টের সমস্যার কারণে কি কোনোদিন কাশি হতে পারে, এরকম পেশেন্ট কি আপনি পেয়েছেন? একদম নিশ্চয়ই হতে পারে। অসংখ্য পেশেন্ট আমাদের কাছে থাকে। আমরা কিছু পেশেন্ট পাই লেফট ভেন্ট্রিকুলার ফেলিওর, অর্থাৎ হার্ট ফেলিওরের একটা স্টেজ বলা যায়। এরকম পেশেন্টদের ক্ষেত্রে কি হয়, হার্টের চাপের জন্য বা হার্ট ফেল করছে তার জন্য লাংসের মধ্যে জল জমতে থাকে, লাংসের সাবস্ট্যান্সের মধ্যে জল জমতে থাকে, এবং এই জল জমার কারণ যখনই শুরু হয় তখনই শ্বাসনালীর দেওয়ালেও জল জমতে থাকে এবং তার ফলে কাশি শুরু হতে পারে। এছাড়াও হার্টের অনেক পেশেন্ট আছে, ধরুন হার্ট বড় হয়ে গেছে সাইজে, এরকম আমরা অনেক সময় শুনে থাকি, এবং কিছু রেয়ার কন্ডিশন আছে যেখানে হার্টের কারণে হয়তো শ্বাসনালী চাপ পড়ছে, তার জন্য কাশি হতে পারে। তো হার্টের এরকম অনেক পেশেন্ট আছে যারা কাশি নিয়ে আসে। আবার হার্টের চিকিৎসা চলছে, কিছু পার্টিকুলার ওষুধপত্র আছে, তার জন্যও কাশি হতে পারে। সাইনাসজনিত কারণে যাদের কাশি হয় তাদের কি কি সিমটম থাকে? দেখুন, এরা জেনারেলি একটা সিমটমস নিয়ে আসে যে নাক বন্ধ থাকে বা মাথা ব্যথা থাকে বা এই গালের এই অংশগুলোতে ব্যথা থাকে, কারণ এই জায়গাগুলো সাইনাসগুলো সর্দি দিয়ে ভর্তি থাকে। তার সাথে যেটা একটা মেজর প্রবলেম হয় যে এদের সবসময় একটা গলার ইরিটেশন থাকে, অ্যাজ ইফ গলার পেছনে যেন কিছু একটা হচ্ছে, কিছু একটা চুলকাচ্ছে বা কিছু একটা যেন মনে হচ্ছে সবসময় নেমে যাচ্ছে, এরকম টাইপের একটা ফিলিং হয়। যেটা আমি আগে বলছিলাম যে সর্দি হলে
আমাদের নাকের সামনের দুটো ফুটো দিয়েও যেমন সর্দি বেরোতে পারে, তেমনি যে দুটো ফুটো গলার দিকে ওপেন হয়েছে সেটা দিয়েও কিন্তু সর্দি বেরোতে পারে, এবং সেটা কনস্ট্যান্ট যখন গলা দিয়ে ট্রিকল করে তখনও গলাকে ইরিটেশন করতে থাকে, যার ফলে কাশি ডেভেলপ করে। তো সাইনাসের পেশেন্ট এরকমভাবে প্রেজেন্ট করে আমাদের কাছে। স্যার একটু আসবো আপনার কাছে অ্যালার্জির যে কাশিটা সেটা সম্পর্কে। জেনারেলি আমরা অ্যাজমা বা সিওপিডির পেশেন্ট পাই যারা অ্যালার্জিক কাশিতে ভোগে। এবার অসংখ্য রকমের ট্রিগার আছে, সেটা হতে পারে সিজন চেঞ্জ, সেটা হতে পারে ঠান্ডা থেকে হচ্ছে, সেটা হতে পারে ফুলের পরাগ ভাইরাসজনিত যে অ্যাটাকগুলো হয় সেগুলোর কারণে হচ্ছে, অথবা ধরুন কোনো তীব্র গন্ধ, বা ধরুন মা মাসিদের ক্ষেত্রে বলছি রান্নায় ফোড়ন দিয়েছে সেখান থেকে গন্ধ, যারা ধরুন এখনও উনুনে রান্না করে উনুনের ধোঁয়া, যারা স্মোক করে তাদের ক্ষেত্রে স্মোক, যারা পেইন্ট করে তাদের পেইন্টের কালারের গন্ধ, এরকম যে কোনো ট্রিগার থেকে, অনেকের ক্ষেত্রে ফুড অ্যালার্জি হয়, খাবার থেকে প্রবলেম, চিংড়ি মাছ খেলে প্রবলেম হয়, বা দুটো জিনিস হতে পারে, এক এই ট্রিগারগুলো নিজে থেকেই চলে গেল, তাহলে শ্বাসনালী আবার ডায়ালেটেড হয়ে গেল, কাশিও কমে গেল। যে ট্রিগারগুলো গেল না এবং সেক্ষেত্রে আমাদের ওষুধপত্র দিতে হলো যাতে কিনা এই কাশিটা কমে। তো এরকম বিভিন্ন সিচুয়েশন থাকে যার জন্য অ্যালার্জিক কাশি ডেভেলপ করে। কিন্তু স্যার আজকের দিনে দেখা যায় যে অনেক সময় হয়তো ঠান্ডা লাগছে না বা বুকে সেরকম সর্দি নেই, কিন্তু কাশি কন্টিনিউয়াসলি হয়ে যাচ্ছে, একটা শুকনো কাশি, যে কাশিটা কিন্তু থামছে না এবং সেটা ভীষণ অস্বস্তিকর। স্যার এটা কেন? দেখুন, একটা জিনিস আমরা কমন, যেটা সব থেকে কমন রাদার আমাদের দেশে, সেটা নিয়ে আলোচনা করা খুব জরুরি। টিউবারকুলোসিস আমাদের দেশে খুব কমন, এবং এতে দেখা যায় যে জেনারেলি একটা ড্রাই কফ হয়, শুকনো কাশি হয়, কখনো কখনো কফ ডেভেলপও করে, যেটা কিনা 2 সপ্তাহ 3 সপ্তাহ 4 সপ্তাহ ধরে চলতেই থাকে, অনেক সময় আননোটিসড চলতেই থাকে। তার সাথে পেশেন্টের খিদে কমে যায়, পেশেন্টের ওজন কমে, ঘুষঘুষে জ্বর আসতে থাকে, এরকম ধরনের সিমটমস হয়। তো এরকম যদি কোনো সিমটমস হয় তাহলে যেটা প্রথম করণীয়, আইদার কোনো লাংসের ডাক্তারের সাথে যোগাযোগ করুন, অথবা আপনার নিকটবর্তী টিবি সেন্টার যেগুলো আছে সেখানে গিয়ে কফ পরীক্ষা করান। এই কফ পরীক্ষা বিনামূল্যে হয়, গভর্নমেন্ট প্রোটোকলে বিনামূল্যে কফ পরীক্ষা হয়, এবং কফ পরীক্ষা করালে যদি তাতে টিবির জীবাণু থাকে তাহলে সেখান থেকে ফ্রিতে ওষুধ পাওয়া যায়। তো এটা ভীষণভাবে মাথায় রাখা জরুরি যে কাশি কমছে না, সবসময় তো যে এমন হয় না যে অ্যালার্জিক কাশিই হবে, যে কাশি কমছে না সেখানে কিন্তু টিবির পরীক্ষা করাটা খুব জরুরি। এবার আমি এই প্রসঙ্গে আসবো যে কাশির সঙ্গে আর কোন কোন সিমটমসগুলো দেখা দিলে আমাদের আরও বেশি সতর্ক হতে হবে, মানে যেগুলো আমাদের প্রাণহানি ঘটাতে পারে। রাইট। তো ধরুন কাশির সাথে অন্য যে কোনো সিমটমস যদি আমি ধরি, যেমন ধরুন শ্বাসকষ্ট, কাশির সাথে শ্বাসকষ্ট বেশি থাকলে আমরা সিওপিডির দিকে বেশি চিন্তাভাবনা থাকি, অ্যাজমার ক্ষেত্রেও তাই শ্বাসকষ্ট হতে পারে। এবার কাশির সাথে রক্ত উঠছে, হ্যাঁ, তো আমাদের ভাষায় আমরা হিমোপটেসিস বলি। তো হিমোপটেসিস যদি হয় সেক্ষেত্রে দুটো রোগের মেন কথা আমাদের মাথায় আসে, তার মধ্যে একটাকে বলা হয় ব্রঙ্কিয়েকটেসিস, ব্রঙ্কিয়েকটেসিসে প্রচুর পরিমাণে রক্ত ওঠে, দ্বিতীয় হয় লাং অ্যাবসেস, তৃতীয় এবং যে কারণটা যাতে অ্যাকচুয়ালি রক্ত ওঠাটা অনেক কম হয় কিন্তু অনেক বেশি সন্দেহজনক হতে পারে এরকম রক্ত উঠলে, সেটা হচ্ছে লাং ক্যান্সার। তো অবভিয়াসলি যদি কাশির সাথে এরকম রক্ত ওঠে তাহলে সবার প্রথম কাজ হচ্ছে কোনো লাংসের ডাক্তারের সাথে কথা বলে জরুরি ভিত্তিতে যা যা করণীয়, যে ইনভেস্টিগেশন করলে আমরা জানতে পারবো যে হ্যাঁ এই কারণে কাশির সাথে রক্ত উঠছে, সেই জিনিসটা করা দরকার। এই প্রসঙ্গে একটা কথা আমরা বলে রাখি, আমরা মণিপাল হসপিটালে একটা জিনিস রিসেন্ট ডেজে খুব করছি আমরা, এবং আমাদের যে রেডিওলজি ডিপার্টমেন্ট আছে, অনেকের ক্ষেত্রে দেখা যায় যে নর্মাল ওষুধপত্রে রক্ত বন্ধ হচ্ছে না। তো আমরা ইন্টারভেনশন রেডিওলজির সাহায্যে রক্তনালী বন্ধ করার কিছু উপায় আমাদের এখানে স্টার্ট করা হয়েছে, সেটাকে ব্রঙ্কিয়াল আর্টারি এম্বোলাইজেশন বলা হয়, এবং সেটা করে আমরা যথেষ্ট সুফল পেয়েছি যে ওষুধ ছাড়াও রক্তনালী বন্ধ করে দেওয়ার ফলে এই কাশির সাথে রক্ত আসাটাকে বন্ধ করা যায়। আর ধরুন বুকে সাঁই করছে, সেক্ষেত্রে অ্যাজমার টেন্ডেন্সি বেশি থাকে, কাশির সাথে যার সর্দি আছে, সাইনাসের প্রবলেম আছে, তো এরকম যা যা সিমটমস আছে আমরা সেগুলোকে মিলিয়ে মিশিয়ে চেক করে দেখি যে অ্যাকচুয়ালি কোন রোগটার দিকে ব্যাপারটা নির্দেশ করছে, এবং সেই অনুযায়ী ব্যাপারটাকে চিন্তাভাবনা করতে হয়। কাশির ক্ষেত্রে আমাদের আর একটা প্রশ্ন হচ্ছে যে প্রাথমিক যে চিকিৎসা, অর্থাৎ প্রথমেই তো কাশি হলে আমরা কেউ চিকিৎসকের কাছে যাচ্ছি না, আমরা আমাদের নিজেদের মতো ঘরোয়া কিছু ট্রিটমেন্ট করি, অনেক সময় কাফ সিরাপ নিয়ে থাকি। তো এই যে প্রাথমিক চিকিৎসাটা আমরা করি, এটা আমাদের কতদিন পর্যন্ত চালাতে হবে? আমাদের কাশিটা দেখতে হবে যে কতদিন পর্যন্ত হলে তারপর আমরা চিকিৎসকের কাছে যাব।
দেখুন, সত্যি কথা বলতে কি, আগেকার দিনে মা ঠাকুমারা যেটা ওই বাসক পাতা, তুলসী, যষ্টি মধু এসব খাওয়াতেন সেটা তাও মানা যায়, কিন্তু এই ওভার দ্য কাউন্টার কাফ সিরাপ বা অ্যান্টিবায়োটিক খেয়ে নিলাম, এই প্রবণতাটা ভীষণ ক্ষতিকারক। কারণ আপনি জানেন না আপনি কোন ব্যাকটেরিয়া বা ভাইরাসের এগেনস্টে কাজ লড়ছেন। অনেক সময় ভাইরাসের এগেনস্টে কোনো ওষুধই কাজ করে না, কোনো ওষুধ লাগেও না। তো আমি অযথা একটা অ্যান্টিবায়োটিক খেয়ে নিলাম, সেটা হয়তো পুরো খেলাম কি খেলাম না সেটাও ঠিক নেই, তা আমার বডিতে কিন্তু রেজিস্ট্যান্ট ডেভেলপ করার প্রবণতা ভীষণভাবে তৈরি হয়। দ্বিতীয় কথা হচ্ছে কফ সিরাপ। কফ সিরাপ আমরা ভীষণভাবে না করি, আমরা রেকমেন্ড করি না কফ সিরাপ। কিছু কফ সিরাপ আছে, পার্টিকুলারলি কিছু কফ সিরাপ আছে যেগুলো কাফ সাপ্রেস করে, কাফ সাপ্রেশন বলা হয়। তো এই কাফ সাপ্রেশনকে আমরা কেবলমাত্র রেকমেন্ড করি, বাকি কোনো কফ সিরাপ রেকমেন্ড করা হয় না। কেন? কারণ অ্যাকচুয়ালি কফ সিরাপ কোনোভাবে আলাদা করে কোনো উপকার করে না। যদি কাশি কমাতেই হয় সেক্ষেত্রে ইনহেলার নেওয়া অনেক বেশি উপকারী রাদার দেন কফ সিরাপ। এবার সমস্যাটা কোথায়? আমরা ওভার দ্য কাউন্টার গিয়ে দোকানে বললাম যে আমার এরকম কাশি হচ্ছে, কফ সিরাপ লাগবে। কফ সিরাপ দু ধরনের হতে পারে, একটা কাশি কমিয়ে দেয়, একটা শ্বাসনালী ডায়ালেট করে কাশিটাকে নির্মূল করার চেষ্টা করে। আমার এক্স্যাক্টলি কোনটা হচ্ছে আর আমি কোন কফ সিরাপ খেলাম এটা কিন্তু আমি জানি না, বিকজ আমি কোনো ডাক্তারের পরামর্শ নিইনি। সেটা ডেট্রিমেন্টাল হতে পারে। যেখানে কফ বেরিয়ে যাওয়া দরকার সেখানে আমি হয়তো সাপ্রেশন খেয়ে নিলাম, আর কাশিটা বসে গেল, কাশি বন্ধ হয়ে গেল, কেসে বেরোলো না কফ, নিউমোনিয়া হয়ে যেতে পারে। ঠিক তো সেই জন্য কফ সিরাপ আমরা একদম রেকমেন্ড করি না, আর ওভার দ্য কাউন্টার ট্রিটমেন্ট তো একেবারেই রেকমেন্ড করি না। যদি দেখা যায় এরকম সিগনিফিকেন্ট কাশি হচ্ছে এবং বাড়িতে এই যে পুরোনো দিনের আয়ুর্বেদিক বলুন বা জড়িবুটি বলুন এরকম টোটকা খেয়ে কোনো রকম কিছু লাভ হচ্ছে না, তাহলে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ডাক্তার দেখানোটাই বাঞ্ছনীয়। স্যার, আমরা অনেক সময় কোভিডের সময় দেখেছি আপনারা বলতেন যে ভেপার নেওয়ার জন্য, তো এই ভেপার যখন প্রচণ্ড কাশি হচ্ছে তখন কি কোনো কাজ করতে পারে? ভেপার এমন একটা জিনিস, ভেপার দেখুন এগুলো সবই সেকেন্ডারি মেথড, ঠিক তো? প্রাইমারি মেথড সবসময় ট্রিটমেন্ট, মানে প্রপার মেডিকেল ট্রিটমেন্ট। সেকেন্ডারি মেথড হিসেবে ভেপার নেওয়া থেকে শুরু করে অনেকে লাংসের ব্যায়াম করা, প্রাণায়াম করা, এগুলো সমস্ত কিছুই বলে থাকেন এবং এগুলো কোনোটাই খারাপ নয়, করা যেতে পারে। অ্যাকিউট কাশির অবস্থাতেও করা যেতে পারে, কিন্তু মনে রাখতে হবে এটাই যে আমার প্রপার মেডিসিনটা যেন পড়ে। প্রপার মেডিসিন নেওয়ার সাথে সাথে এগুলো করলে আপত্তি নেই। যদি শুধু আমি ভেপারের ওপর ডিপেন্ড করে বসে থাকি তাহলে কিন্তু খুব কিছু উপকার হবে বলে আমার মনে হয় না। একটা কাশির জন্য কতদিন পর্যন্ত অপেক্ষা করা যায়? 1 সপ্তাহ বা 2 সপ্তাহ? না, আমি অতদিন রেকমেন্ড করি না। ডিপেন্ড করছে যে কীরকম কাশি হচ্ছে, কাশির সাথে অন্য কোনো সিমটমস আছে কিনা, অর্থাৎ জ্বর আছে কিনা, কফ তৈরি হচ্ছে কিনা, কফের রং কী পার্টিকুলারলি, কাশির সাথে রক্ত আছে কিনা, এগুলো ভীষণভাবে জানা জরুরি। এবং দ্বিতীয় কথা হচ্ছে যাদের ধরুন রেকারেন্ট কাশি হয়, প্রত্যেক সিজন চেঞ্জে সর্দি কাশি হয়, সেটাকে আমি পাত্তা দিই না, হ্যাঁ, এরকম যাদের ক্ষেত্রে হতে থাকে তাদের তো একদিনও ওয়েট করা উচিত নয়, তাদের সঙ্গে সঙ্গেই ডাক্তারের কাছে যাওয়া উচিত। আমাদের বর্তমানে যেভাবে পলিউশন বাড়ছে, যেভাবে নানা রকম বায়ুবাহিত অসুখ বেড়ে যাচ্ছে, এয়ারওয়েজ ডিজিজগুলো, এই সিচুয়েশনে আমাদের লাংসকে ভালো রাখার জন্য বা কাশিকে আটকাতে গেলে কি করতে হবে? দেখুন, এখানে আমরা 4-5টা জিনিস রেকমেন্ড করি, সবসময় বলে থাকি। এক হচ্ছে যারা স্মোক করেন, স্মোকিং বন্ধ করা। তো এটা ভীষণভাবে জরুরি। মহিলাদের ক্ষেত্রে যারা এখনও গ্রামের দিকে আছেন এবং উনুনে রান্না করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু উনুনের ধোঁয়া থেকে বেঁচে থাকাটাও অনেক বেশি ইম্পর্ট্যান্ট। সেকেন্ড যেটা আরও বেশি ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে ঠান্ডা জিনিস একেবারেই অ্যাভয়েড করা। ফ্রিজের জিনিস বার করে গরম করে বা ঠান্ডা ছাড়লে তারপরে খাওয়াই ভালো, এবং এই ঠান্ডা জল, আইসক্রিম, কোল্ড ড্রিঙ্ক এগুলোকে পুরোপুরিভাবে বর্জন করা খুব জরুরি। 3 নম্বর জিনিস যেটা আমরা বলি সেটা হচ্ছে ধুলো ধোঁয়া থেকে। দেখুন, বেঁচে থাকা তো সম্ভব নয়, ধুলো ধোঁয়া আমার চারপাশে থাকবেই। তো আমি যখন পাবলিক প্লেসে যাব সেখানে যেন আমি মাস্ক পরি, বিশেষ করে সিজন চেঞ্জের সময় সেটা কিন্তু ম্যান্ডেটরি, কারণ পাবলিক প্লেসে থাকলে অন্য মানুষের থেকে আমার কাছে ইনফেকশন চলে আসার প্রবণতা সবসময় বেশি থাকে, তো মাস্ক পরাটা খুব জরুরি। চতুর্থ এবং যেটা বাড়ির লোকজনদের ক্ষেত্রে খুব জরুরি সেটা হচ্ছে যে ধরুন আপনি ঘেমে গেছেন, ভিজে গেছেন বা স্নান করেছেন, সেই অবস্থায় ফ্যান বা এসির নিচে কোনোভাবেই বসা যাবে না। নিজেকে শুকনো করুন, তারপর বসুন, কোনো আপত্তি নেই। আর মহিলাদের ক্ষেত্রে যেটা বলার সেটা হচ্ছে যে চুল যত তাড়াতাড়ি সম্ভব শুকনো করতে হবে চান করার পরে। ওই স্নান করলাম তারপরে আমি ঘন্টা 3 ধরে চুল শুকোচ্ছে, ওই ব্যাপারটা যেন একদমই না থাকে, তাহলে কিন্তু সর্দি কাশি কমার প্রবণতাটা, মানে তাদের কমার চান্সটা অনেক কমে যাবে। তো এরকম ছোটোখাটো কিছু নিয়ম মেনে চলা দরকার, যেগুলো কিনা আপনাকে অনেক লাংসের দিক থেকে অনেক বেটার রাখবে এবং কাশি বা অন্য যে কোনো লাংসের প্রবণতা বা লাংসের যে সিমটমসগুলো সেগুলোকে অনেক কন্ট্রোলে রাখবে।
আপনারা অনেক সময় নিউমোনিয়ার ভ্যাকসিন বা ফ্লু ভ্যাকসিন সাজেস্ট করেন, তো কাশি আটকাবার জন্য এটা কতটা জরুরি? দেখুন, যে কোনো ভ্যাকসিন, এটা আমি প্রথমেই বলে দিই, যেটা আমাদের কাছে প্রচুর পেশেন্ট আসে এবং তাদের কমপ্লেন থাকে ভ্যাকসিন নিয়েছি অথচ রোগ কেন হলো। কোনো ভ্যাকসিন আপনাকে 100% প্রোটেকশন দেয় না। আমরা জেনারেলি পালমোনোলজিস্টরা 5 ধরনের ভ্যাকসিন রেকমেন্ড করি। তার মধ্যে একটা কোভিড ভ্যাকসিন অনেকেই নিয়েছেন, কেউ কেউ নেননি। দ্বিতীয় এবং মোস্ট ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন। ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন বছরে কোনো একটা নির্দিষ্ট টাইমে নিতে হয়, প্রত্যেক বছর একই টাইমে রিপিট করতে হয়। আমরা জেনারেলি সিজন চেঞ্জের সময় রেকমেন্ড করি, অনেকে মানে আমাদের ইন্ডিয়ান কান্ট্রিতে যে কোনো সময় নেওয়া যেতে পারে, অসুবিধা নেই। তৃতীয় এবং মোস্ট ইম্পর্ট্যান্ট ভ্যাকসিন হচ্ছে নিউমোনিয়া ভ্যাকসিনস। তার একটা স্কেডিউল আছে, সেই স্কেডিউল অনুযায়ী নিউমোনিয়া ভ্যাকসিন নিলে সেটাও এই একই জিনিস, অ্যাটলিস্ট 60 to 70% প্রোটেকশন দেয় এগেনস্ট যে কোনো নিউমোনিয়া। ফোর্থ, হারপিস জস্টার বলে একটা ডিজিজ হয়, যেটা পক্স ভাইরাস দিয়ে হয়। হারপিস জস্টারের এগেনস্টে কিছু ভ্যাকসিনস আছে, যেহেতু আমাদের এই সিওপিডি বা লাং ক্যান্সার বা এলডি পেশেন্টরা বারবার স্টেরয়েড নিতে থাকেন, এদের ইমিউনিটি খুব কম থাকে, সেজন্য এদেরকে আমরা হারপিস জস্টার ভ্যাকসিনস রেকমেন্ড করি। ফিফথ, এখন ওই বাচ্চাদের যেমন পার্টুসিস হতো, হুপিং কফ হতো, তেমনি বড়োদেরও পার্টুসিসের এগেনস্টে ভ্যাকসিন রেকমেন্ডেশন এসে গেছে, তো সেটা অনেকের ক্ষেত্রে দিয়ে দেওয়া হয়। তো আমাদের এই রেকমেন্ডেশনটা, এই 5টা রেকমেন্ডেশন জেনারেলি থাকে, সেই হিসাবে আমরা ভ্যাকসিনেট করি অ্যাডাল্টদের ক্ষেত্রে। স্যার, লাস্ট আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে কোভিডের পরবর্তীকালে এই যে কাশির সমস্যা আপনারা কি দেখছেন, সেটা অনেকটাই বেড়ে গেছে? ম্যাক্সিমাম পেশেন্টদের ক্ষেত্রে ভীষণভাবে বেড়ে গেছে। যাদের হয়তো অ্যাজমা ছিল না, তাদের অ্যাজমা ডেভেলপ করেছে। যাদের হয়তো দেখা যেত যে কখনো কখনো একটু সর্দি কাশি হতো, তারা এখন নিয়মিত সর্দি কাশিতে ভোগে। টেন্ডেন্সি বেড়েছে। এটা যেমন সত্যি কথা, এটাও সত্যি যে মানুষের মধ্যে অ্যাওয়ারনেস অনেক বেড়েছে। কোভিড মানুষের মধ্যে অ্যাওয়ারনেস ডেফিনেটলি অনেকটা বাড়িয়ে দিয়ে গেছে। তো এখন অনেক লোকজনই আছে যারা এরকম রেকারেন্ট কাশি হতে থাকলে ডাক্তারের কাছে আসেন, আমার কাছে আসেন, এসে কথা বলেন, এবং আমরা চেষ্টা করি তাদেরকে যা জরুরি যা কিছু ট্রিটমেন্ট আছে বা তাদের জরুরি যা কিছু টেস্ট আছে সেগুলো করে নিয়ে কী চিকিৎসা করা হবে না হবে সেই অনুযায়ী চিকিৎসা শুরু করি। তো ডেফিনেটলি কোভিডের প্রস অ্যান্ড কনস কিছু তো আছেই, এবং আমরা আমাদের ক্ষেত্রে দেখেছি যে সেটা ভালো দিকেই বেশি হয়েছে, যে মানুষের অ্যাওয়ারনেস অনেকটাই বেড়েছে। অনেক ধন্যবাদ ডক্টর মুখোপাধ্যায়। আমরা স্যারের মূল্যবান কথা শুনলাম, এবং আপনারা সবাই ইমেজ বেঙ্গল হেলথ কেয়ারকে সাবস্ক্রাইব করুন যারা এখনও সাবস্ক্রাইব করেননি। আর সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।